আজ আমরা আছি পশ্চিম মিদনাপুরের মোগলমারি জনপদে, যেটা নিয়ে আজকে আমাদের অতনুবাবু বলবেন এই অচেনা অদেখা এক ইতিহাসের গল্প, যেটা আমাদের পঞ্চম থেকে সপ্তম শতাব্দীতে এক বৌদ্ধ বিহার ছিল, যেটা চোখের সামনে থেকেও আমরা বাংলার মানুষ, অধিকাংশ মানুষই আমরা হয়তো জানি না, দেখিনি বা আসিনি। সেটা নিয়ে অতনুবাবু যদি একটু আমাদের বলেন, আমরা তাহলে জেনে উপকৃত হই। ইতিহাস এবং ঐতিহ্যের পুণ্যভূমি মোগলমারি 2003-04 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রয়াত অধ্যাপক ডক্টর অশোক দত্তের নেতৃত্বে প্রত্নখনন হয়। উন্মোচিত হয় বাংলার সর্ববৃহৎ বৌদ্ধ মহাবিহার মোগলমারি। এই প্রত্নখনন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 2012 সাল পর্যন্ত হয়েছে। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব দপ্তর মোগলমারিকে রাজ্য সংরক্ষিত সৌধের মর্যাদা দেয় এবং 2016 সাল পর্যন্ত প্রত্নখনন হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 60 থেকে 70% প্রত্নখনন বাকি। তবে প্রত্নখননে যে সমস্ত পুরাবস্তু এবং বৃহদাকার স্থাপত্য উন্মোচিত হয়েছে, তাতে ইতিহাসবিদদের ধারণা এই মোগলমারি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইতিহাসের পাতা উল্টালেও আমরা জানতে পাই যে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে সিংহলে তার পুত্রকন্যাকে বুদ্ধের দন্তধাতু এবং বোধিবৃক্ষের শাখা পাঠিয়েছিলেন সিংহল রাজ দেবানাম পিয়তিষ্যের আমন্ত্রণে। পরবর্তীকালে যখন এই হিউয়েনসাং এই তাম্রলিপ্তে আসেন, তিনি 10টি বৌদ্ধ বিহার দেখতে পান। ইতিহাসবিদদের ধারণা মোগলমারি সেই 10টির মধ্যে অন্যতম। মোগলমারিতে প্রত্নখনন করে যে বৃহৎ আকার স্থাপত্য পাওয়া গেছে, তাতে একটি নয়, একসাথে 2টি বিহারের অবস্থান পাওয়া যায়। একটি মহাবিহার এবং অপরটি হচ্ছে বিহারিকা। এই বিহারিকা পশ্চিমবঙ্গে প্রথম মোগলমারিতে প্রত্নখননে উন্মোচিত রয়েছে। যদি স্থাপত্যের বিষয়ে আসা যায়, তাহলে এই বিহার বা মহাবিহারের প্রবেশপথ একটাই, এর বাউন্ডারি ওয়াল একটি, তারই মধ্যে একই কমপ্লেক্সের মধ্যে একটি মহাবিহার রয়েছে, যা উত্তর দিকে রয়েছে, যে মাউন্টটি রয়েছে সখীসেনা ঢিকি, এবং পশ্চিম দিকে রয়েছে বিহারিকা। প্রত্নখননে যে মনাস্টিক সিল পাওয়া গেছে, তাতে দেখা গেছে বিশ্লেষণ করে যে মহাবিহারের নাম হচ্ছে যজ্ঞপিণ্ডক মহাবিহার এবং বিহারিকার নাম হচ্ছে মোগলারিক বা মোগলাইক বিহারিকা। ইতিহাসবিদদের ধারণা এই মোগলমারির যে নাম, আজকের মোগলমারির নাম, এই প্রাচীন বিহারিকার নাম থেকে আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও প্রত্নখননে 95টি ব্রোঞ্জের মূর্তি, ভাঙা মুকুটের অংশ, মিশ্র ধাতুর মুদ্রা, সোনার লকেট থেকে শুরু করে প্রচুর টেরাকোটা ল্যাম্প, ভটিক টাবলেট, ভটিক স্তূপ, মেটালের স্তূপ, স্ট্যাকু মূর্তি, বহু ধরনের পুরাবস্তু পাওয়া গেছে, যা মোগলমারির ইতিহাসকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। অতনুতা, ইতিহাসগুলো তো শুনলাম, তো যে ইতিহাসগুলো শুনলাম সেগুলো মোটামুটি সব খ্রিস্টপূর্ব ইতিহাসই আমরা জানলাম। তো যখন আপনার সাথে ওদিকে বসে কথা হচ্ছিল, তো তখন এমনি আলোচনায় উঠে আসছিল যে পাল যুগের যে এক্সকাভেশনের পরে যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে, তবে তার আগেরগুলো অনেকটাই রিকার্ড রয়েছে এবং আপনারা বলছেন হয়তো বা হতে পারে তারও প্রাচীন, মানে হয়তো হতে পারে, মানে যেটা প্রামাণ্যে নয়, সম্ভাবনা হতে পারে, হয়তো মানে বিফোর ক্রাইস্টও কিছু থাকতে পারে হয়তো। সেগুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন। যদি প্রাচীনত্বের বিষয়ে আলোচনা করতে হয় মোগলমারিকে নিয়ে, তাহলে শুধুমাত্র এই কি বলা যায় খ্রিস্টপূর্ব বা খ্রিস্টাব্দ এর মধ্যে সীমাবদ্ধ ব্যাপারটা নয়, তাহলে আমাদেরকে অনেকটা পেছনে পাড়ি দিতে হবে। কারণ এই মোগলমারির যে সখীসেনা ঢিপি যেটি আজকের প্রত্নখননে বৌদ্ধ বিহার বা মহাবিহার উন্মোচিত হয়েছে, এর কাছেই প্রবাহিত হচ্ছে সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে একটি বৃহৎ জনপদ এই এলাকাতে গড়ে উঠেছিল এবং অশোক দত্ত মোগলমারির বিভিন্ন প্রান্তে যে প্রত্নখনন করেছেন, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রত্নখননের মাধ্যমে
উদ্ধার করতে পেরেছি পুরাতন প্রস্তর যুগের বিভিন্ন হাতিয়ার, নতুন প্রস্তর যুগের হাতিয়ার, এবং মোগলমারি গ্রামের অভ্যন্তরে প্রত্নখনন করে আমরা তাম্রাস্যীয় যুগের কিছু পটারি অর্থাৎ মৃৎপাত্রের ভগ্নাংশ বা ভগ্নাবশেষ আমরা পেয়েছি। যদি তাম্রাস্যীয় যুগ নিয়ে ব্যাখ্যা করতে, এই পটারির একটি বিশেষত্ব হচ্ছে তার এক দিক হচ্ছে লাল, অপর দিক হচ্ছে ব্ল্যাক বা গ্রে, এবং এই যে প্রাচীনত্বের একটা বড় ছাপ মোগলমারির বুকে রয়েছে। এছাড়া এখানে যে প্রত্নখনন হয়েছে সাধারণত যে ঢিপির মধ্যবর্তী স্থানটি অনেকটাই মানে ধ্বংসপ্রাপ্ত হলেও অনেকটা বেঁচে আছে বলা যায়। তো তাছাড়াও যে প্রান্তের অংশগুলি বেশি ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে এই স্থাপত্য অনেকটা বিকৃত হয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু স্টাকো মূর্তিগুলি যেগুলি পাওয়া গেছে সেগুলি হচ্ছে পোস্ট গুপ্তা পিরিয়ডের। কিন্তু এর বাইরেও বিভিন্ন সময় যে প্রত্নখনন হয়েছে তাতে কোনো জায়গায় 10 মিটার, কোনো জায়গায় 11 মিটার, কোনো জায়গায় 8 মিটার পর্যন্ত প্রত্নখনন হয়েছে, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃহৎ স্থাপত্যের নিদর্শন আমরা পাচ্ছি, যার ইটের সাইজ বা স্ট্রাকচার এই ওপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। তো বিভিন্ন ইতিহাসবিদরা বা গবেষকরা এটা মত পোষণ করছেন হয়তোবা আমরা সেই প্রাচীন কুষাণ যুগ বা মৌর্য যুগে পাড়ি দিলেও দিতে পারি, যদিও এটি সম্পূর্ণ প্রত্নখনন এখনও সম্পন্ন হয়নি। আগামী দিনে প্রত্নখনন হলে বা সেই প্রত্নখননের পর যদি উপযুক্ত পুরাবস্তু পাওয়া যায় তাহলে এ বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অথচ আমার খুব জানতে ইচ্ছে করে যে আমরা ছোটোবেলায় যেটা হয়েছে, মানে আমরা সবার তো ছোটোবেলায় এক রকমের কেটেছে, আমরা ছোটোবেলায় খেলাধুলো করে বড় হয়ে উঠেছি। তো আপনাদেরও নিশ্চয়ই এরকম একটা সময় ছিল মাঠে ঘাটে খেলাধুলো করেছেন। তো হঠাৎ করে এরকম একদিন দেখলেন খেলাধুলো করছেন, হঠাৎ করে আসলাতে গ্রামে খোঁড়াখুড়ি শুরু হলো, পুরোনো জিনিসপত্র বেরোনো শুরু হলো। আপনারা মানে নিশ্চয়ই যখন এগুলো শুরু হয় তখন তো আপনারাও নিশ্চয়ই ছোট, তখন তো আস্তে আস্তে দেখছেন যে খোঁড়াখুড়ি হচ্ছে, জিনিসপত্র বেরোচ্ছে, নতুন নতুন জিনিস, মানে বাইরের লোকেরা আসছে, একটা অন্য ধরনের অভিজ্ঞতা, একটা অন্য ধরনের জিনিসপত্র দেখছেন। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতাগুলো কীরকম ছিল, সেইভাবে বেড়ে ওঠা, মানে যেটা হয়তো অন্য মানুষরা সেই অভিজ্ঞতাগুলো পান না, মানে ইতিহাসের সঙ্গে বেড়ে ওঠা। হ্যাঁ, যেটা আমরা হয়তো ইতিহাস বইতে পড়ি, কিন্তু আপনারা ইতিহাসগুলোকে চোখে দেখে বড় হয়ে উঠেছেন, সেটার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করে। আমাদের শৈশব এই মোগলমারিতেই, এবং যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি যে বৌদ্ধ বিহার বা মহাবিহার, এটার আমাদের শৈশবকালে এর কোনো পরিচিতিই ছিল না। আমরা জানতাম এটি সখী সেনার ঢিবি, যা পশ্চিমবঙ্গ সরকারও এই জায়গাটির স্বীকৃতি দেওয়ার সময় সেই সখী সেনা ঢিপিরই উল্লেখ করেছেন। তার কারণ এই জায়গাটিকে ঘিরে একটি মিথ বা কিংবদন্তি রয়েছে যে রাজা বিক্রম কেশরীর কন্যা ছিলেন সতী সেনা, তার সাথে অহিমানি মল্টির পুত্রের একটি প্রণয় গঠিত কাহিনীর একটি কিংবদন্তি রয়েছে। তো আমাদের শৈশবের সেই সখী সেনা ঢিপি যে বৌদ্ধ বিহার উন্মোচিত হবে এই বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। যখন আমরা স্কুল কলেজে যাচ্ছি তখন কি বলা যায় যে কিছু ইতিহাসবিদ তাদের বিভিন্ন পত্রপত্রিকাতে বা গ্রন্থে লিখতেন যে এই মোগলমারি যে গ্রাম, এটা মোগল পাঠানের একটা যুদ্ধের কাহিনী বা স্মৃতি জড়িত রয়েছে। হয় মোগলরা এই পথ মারিয়ে গেছিল, তাই মার থেকে আরই মোগলমারি হয়েছে। আবার অনেকের ধারণা যে মোগল এবং পাঠানের যুদ্ধে প্রচুর মোগল সৈন্য মারা গেছিল, তাই থেকে মোগলমারি। কিন্তু আবুল ফজলের যে আইনি আকবরী, সেখানে এই ধরনের কোনো প্রমাণ নেই, এবং মোগলমারিতে যুদ্ধ হয়েছিল বলেই উল্লেখ রয়েছে, অর্থাৎ এটা প্রমাণিত যে মোগলমারি নাম অনেক হিন্দে থেকেই ছিল। তাই এই সব যে বিষয়গুলির যে বিশ্লেষণ, সেটা এই বৌদ্ধ বিহার বা মহাবিহারের প্রত্নখননের পরে যখন 2003-04 শুরু হয় প্রত্নখনন, যেটা আপনার প্রশ্নে ছিল বা আপনার কৌতূহল ছিল জানার, যে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে ডক্টর অশোক দত্ত তার কিছু স্টুডেন্ট এবং কিছু পুরাতত্ত্ববিদ এসে প্রত্নখনন করছেন। যে ইতিহাসের যদি বিষয় আমাদের কৌতূহল জাগে, আমরা হরপ্পা মহেঞ্জোদারোর কথা আসে, অবশ্যই নালন্দা মহাবিহারের কথা আসে, বিক্রমশিলার কথা আসে, সোমপুরের কথা আসে, কিন্তু আমরা শুধু পড়েছি বা এটিকে হয়তো একটা কল্পনার জগতে বিস্তার করেছি, কিন্তু কিভাবে প্রত্নখনন হয়, কিভাবে পুরাবস্তু উদ্ধার হয়, সেই বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। প্রফেসর অশোক দত্ত তার নেতৃত্বেই প্রত্নখনন হয়েছে, এবং এখানে মানে আমরা যারা এই প্রত্নখননের সাথে যুক্ত, আমরা
এই বিষয়ের কেউ নেই, কিন্তু তার সাথে থেকে এই শেখার সুযোগ, বেড়ে ওঠার সুযোগ, ওনার সাথে প্রত্ন যাপন করা হয়েছে এক কথায় বলতে গেলে, এবং সেভাবেই আমাদের শেখা, সেভাবেই আমাদের জ্ঞান চর্চা। এবং এই মোগলমারির যে একটা গ্রাম, সেখানে আজকের যে অধুনা গ্রামটি রয়েছে, এরকম প্রাচীন একটা কী বলা যায় স্থাপত্যের ওপরে পুরো অধুনা গ্রাম অবস্থিত। কারণ গ্রামের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় প্রত্নখনন করে এই ধরনের প্রচুর স্থাপত্যের নিদর্শন পাওয়া যাচ্ছে। কারণ এটা অশোক দত্ত তার প্রত্নখননের সময় কিছু জায়গায় করেছেন। অর্থাৎ গ্রামের মানুষের কাছে, আমরা যারা এই গ্রামের ভূমিপুত্র বা এই গ্রামের যারা সন্তান, তাদের কাছে এটি অত্যন্ত আবেগের একটি বিষয় যে আমাদের চোখের সামনে ইতিহাস উন্মোচন হতে দেখা। আমরা যখন কোনো বই পড়া শুরু করি, তখন আমরা এক একটি পৃষ্ঠা শেষ করি এবং পরের পৃষ্ঠাতে যাই, আমাদের কাছে একটা নতুন তথ্য, নতুন অজানাকে জানা, অচেনাকে চেনার যেমন একটা দরজা খুলে যায়, তেমনি প্রত্নখনন আমাদের কাছে ছিল একটি কী বলা যায় অতি রোমহর্ষক বিষয় একদম, যে প্রত্যেক দিন নতুন করে কাজ শুরু হবে, ভোরের সূর্য উঠবে এবং মাটির স্তরে স্তরে বিভিন্ন পুরাবস্তু পাওয়া যাবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাসের নিদর্শন পাওয়া যাবে, যা মোগলমারির গুরুত্বকে অনেক বেশি সমৃদ্ধ করবে। খুব সুন্দর করে বললেন অতনুদা। আমার আরেকটা কথা একটু জানতে ইচ্ছা করছে যে এখন তো মোগলমারি হয়তো আমরা অনেকেই জানতাম না, কিন্তু তা সত্ত্বেও অনেকেই আবার জানেন মোগলমারির কথা। তো আজকে দেশ বিদেশ থেকে অনেকেই আসছেন, স্কলাররা আসছেন, যারা পড়াশুনো করেন, যারা জানতে আগ্রহী, তারা নিশ্চয়ই খবর নিয়ে আসছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টরা আসছেন, স্কলাররা। আপনি বলছিলেন আপনিও নিজে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি মস্কো গিয়েছেন। তো আপনি আপনার অভিজ্ঞতা এবং আপনার বিভিন্ন জায়গায় ধরুন পেপার প্রেজেন্টেশন, সেগুলো নিয়ে, এবং আপনার ছোট পরিচয়ও যদি একটু বলেন, সেটা নিয়েও আমরা কিন্তু শুরুতে আলোচনা করিনি, সেটাও যদি একটু বলে আমরা যদি আমাদের আজকের গল্পটা শেষ করি। মোগলমারির প্রত্নখননের পর বা মোগলমারি প্রচারের আলোয় আসার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গবেষকরা, স্কলাররা প্রতিনিয়ত মোগলমারিতে আসেন। মোগলমারিতে এসে তারা কিন্তু আশাহত হন, কারণ মোগলমারি যে ধরনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, বর্তমানে মোগলমারিতে দীর্ঘদিন ধরে প্রতিখনন হয়নি। পর্যটকদের জন্য ন্যূনতম কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি, এবং বিশেষ করে গবেষণার ক্ষেত্রে যেটা বড় প্রয়োজন, সেটি হচ্ছে একটি সংগ্রহশালা। কারণ যে কোনো ক্ষেত্রে যখন আমরা যাই, সেটা নালন্দা হোক, সেটা বিক্রমশিলা হোক, আমরা ওই প্রত্নক্ষেত্রের পাশেই একটি সাইট মিউজিয়াম আমরা দেখি, এবং প্রতিখানন কীভাবে হয়েছে, সেখানে কী কী পুরাবস্তু পাওয়া গেছে, একটা বিস্তারিত একটা কী বলা যায় গল্প বা কাহিনী বা চিত্র আমাদের চোখের সামনে ফুটে ওঠে। কিন্তু মোগলবাড়িতে এখনও সেগুলি গড়ে ওঠেনি। বিভিন্নভাবে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা আশাবাদী হয়তো আগামী দিনে সেটি হতে পারে। কিন্তু এই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোগলমারি অত্যন্ত আকর্ষণের বিষয়। এবং যেটি মস্কোর কথা আলোচনা হয়েছিল, মস্কো ইউনিভার্সিটিতে এটি মোগলমারির একটি বিষয় তারা ইতিমধ্যেই পড়ানো শুরু করেছেন। থাইল্যান্ডের এমসিইউতে, মহাচুলঙ্কার কর্ণরাজ বিদ্যালয় ইউনিভার্সিটিতেও এটি গুরুত্ব সহকারে পড়ানো হচ্ছে। তো বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু মোগলমারির গুরুত্ব রয়েছে। পর্যটক থেকে, গবেষক থেকে, প্রত্যেকের কাছে মোগলমারি একটা আকর্ষণের কেন্দ্রে উপনীত হয়েছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যে মধ্যশিক্ষা পর্ষদ, তারা মোগলমারিকে 6ষ্ঠ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত করেছেন। যদিও সেটা পরবর্তীকালে আপডেট কিছু হয়েছে, কিন্তু সিলেবাসের যে তথ্যগুলি রয়েছিল, সেই তথ্যগুলির আর আপডেট হয়নি। তো সব মিলিয়ে বলা যায় যে মোগলমারির যে একটা বিশেষ গুরুত্ব, যদি সেটা রাজ্য সরকার হতে পারে, সেটা কেন্দ্র সরকার হতে পারেন, যদি এটাকে প্রকৃত গুরুত্ব দিয়ে একটি তুলে ধরা যায়, তাহলে যেভাবে নালন্দা, বিক্রমশিলা বলেন বা সাঁচি, সারনাথের কথা আমরা পড়ছি, যাচ্ছি, অসংখ্য পর্যটকদের ভিড় সেখানে আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে এই প্রত্নখনন পুরোপুরি হলে বা সঠিকভাবে সম্পন্ন হলে মোগলমারি আন্তর্জাতিক বৌদ্ধ পর্যটনের ইতিহাসে একটি অন্যতম অধ্যায় সূচনা করবে।